স্যার আপনার সাথে জরুরি একটা কথা ছিল। কি হয়েছে বলো? একটু ঝামেলা হয়ে গেছে। আমি ২ দিন কি অসুস্থ ছিলাম? মানে আমার অফিসের সব নিয়ম-কানুন চেঞ্জ। নো, 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 নেভার, নেভার। আমি যেখানে যা রেখে গেছি সেটা সেখানেই থাকবে। হেই, এই মিস্টার প্লিজ রিশাত, জাস্ট গেট আউট। গেট আউট অফ মাই অফিস নাও! গোলাম আমাকে কেন চিনতে পারছে না? আমি তো ওকে অনেক ভালোবেসে ফেলেছি। ও আমাকে কেন এভাবে ইগনোর করছে? আমি এগুলা মানতে পারছি না বাবা। এখন অফিসে যেতে হবে। কোথায়? আমাদের কারমা অফিসের গুলশান ব্রাঞ্চে। তুমি এখানে? হ্যাঁ, কিছু কথা জানার ছিল। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসো। এই চেকটা নাও। ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে। ৳৫,০০,০০০ টাকার চেক আছে। যান, ধুমধাম করে আমার বোনের বিয়ে দেন। তুমি কোনো চিন্তা করবে না। আসি। সম্ভবত এই হোটেলেই কাজ করত। চিনতে পেরেছেন ওকে? চিনবো না মানে অবশ্যই চিনি। আরে ও তো আমার হোটেলেই তো কাম করছে। আচ্ছা, ও কি ২-১ দিনের মধ্যে এখানে এসেছিল? আপনাদের হোটেলে বা বস্তিতে? হ আইছিল। আইছিল তো আমার লগে দেখা করতে। আপনি? আপনি এখানে? হ্যাঁ, আমি। গোলাম, আমার দিকে তাকাও। দেখেন আমি গোলাম, আমি শেহজাদ। আপনার ভুল হচ্ছে। তুমি ওকে চিনতে পারতেছো না? ও তোমার ওয়াইফ ঋতু। মানে কি সব বলছে এরা, হ্যাঁ? কি বলতেছে এদেরকে বোঝাও। গোলাম, তুমি তোমার ঋতু ম্যাডামকে ভুলে গেছো। দেখো, এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? শুরুতেই কি এক ভয়ঙ্কর দৃশ্য। একটা আস্ত বাঘ নিয়ে ঘরে ঢুকলেন তিনি, আর টেবিলের ওপর ছুঁড়ে দিলেন একটা আস্ত পিস্তল। বললেন, যে বাঁচবে সে হবে পার্টনার। এক সময়ের অসহায় গোলাম আজ পরিণত হয়েছে এক অপ্রতিরোধ্য ক্ষমতাবান মানুষে। কিন্তু সত্যিই কি সে গোলাম, নাকি শেহজাদ চৌধুরী? রেস্টুরেন্টে সেই শ্বাসরুদ্ধকর দৃশ্য একবার মনে করুন তো, যেখানে চার দিক থেকে বন্দুক তাক করা অবস্থায় সে নির্বিকারভাবে বসে আছে, আর তারপর সোজা বন্দুক ঢুকিয়ে দিল শত্রুর মুখের ভেতর। এই মানুষটা আসলে কে? ঋতুর হারিয়ে যাওয়া ভালোবাসা, নাকি এক নির্মম মাফিয়া ডন? আজকের পর্বে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনাদের কল্পনারও বাইরে। আমাদের চারপাশের এই পৃথিবীতে একটা কথা খুব প্রচলিত আছে, আর তা হল, টাকা হলে বাঝের চোখু মেলে। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৭ নম্বর পর্বটি যেন এই প্রবাদেরই এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে আমাদের সামনে ধরা দিয়েছে। এই পর্বে আমরা এমন এক চরিত্রের বিবর্তন দেখেছি যা একই সঙ্গে আমাদের শিহরিত করেছে এবং ভাবিও তুলেছে। নাটকের গল্প এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্ত সাসপেন্সে ভরপুর। আপনারা যারা শুরু থেকেই নাটকটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন গোলাম চরিত্রটি একসময় কতটা অসহায়, নিরীহ এবং সাধারণ ছিল। কিন্তু সময়ের পরিক্রমায়, ভাগ্যের নির্মম পরিহাসে এবং চারপাশের মানুষের নিষ্ঠুরতায় সেই গোলাম আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সে নিজেই হয়ে উঠেছে এক মূর্তিমান আতঙ্ক। কিন্তু দর্শকের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে তা হল, এই ক্ষমতাবান মানুষটি কি সত্যিই আমাদের সেই পরিচিত গোলাম, নাকি সে আসল শেহজাদ চৌধুরী? এই পরিচয়ের দ্বন্দ্বই মূলত বর্তমান পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। পর্বের একেবারে শুরুর দৃশ্যটির কথা একবার চিন্তা করে দেখুন। একটা বদ্ধ ঘর, টেবিলের চারপাশে বসে আছে কয়েকজন লোক, আর হঠাৎ করেই সেখানে প্রবেশ করল গোলাপি রঙের স্যুট পরা সেই রহস্যময় মানুষটি। কিন্তু সে একা আসেনি, তার সাথে প্রবেশ করল একটি আস্ত চিতাবাঘ। এই দৃশ্যটি শুধু যে ভয়ঙ্কর তা নয়, বরং এটি চরম মাত্রায় প্রতীকী। বাঘ হল জঙ্গলের রাজা, যার কোনো নিয়ম নেই, যে শুধু শক্তির ভাষায় কথা বলে। এই বাঘের উপস্থিতি দিয়ে পরিচালক মূলত বোঝাতে চেয়েছেন যে এই মানুষটি এখন আর সমাজের সাধারণ নিয়মে চলে না, সে এখন নিজের নিয়ম নিজেই তৈরি করে। সে টেবিলের উপর একটা পিস্তল ছুঁড়ে দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় বলল, তোমাদের মধ্যে একজন এই পিস্তলটা তুলবে এবং বাকি সবাইকে মেরে ফেলবে। যে বেঁচে থাকবে সে হবে আমার পার্টনার।
একবার ভাবুন কতটা নির্মম এবং ভয়ঙ্কর মানসিকতা থাকলে একজন মানুষ এমন একটি প্রস্তাব দিতে পারে। সে আসলে তাদের মধ্যে একটি সাইকোলজিক্যাল গেম খেলছিল। সে দেখতে চাইছিল টাকার প্রতি লোভ এবং ক্ষমতার প্রতি লালসা মানুষকে কতটা নিচে নামাতে পারে। তার এই একটিমাত্র চালেই বোঝা যায় যে সে এখন আর সেই পুরনো আবেগপ্রবণ মানুষটি নেই, বরং সে এখন এক নিখুঁত দাবাড়ু যে তার চারপাশের মানুষদের ঘুঁটি হিসাবে ব্যবহার করছে। এরপর আমরা দেখতে পাই কর্পোরেট অফিসের ভেতরের দৃশ্য। এখানেও তার ক্ষমতার এক নির্মম বহিঃপ্রকাশ ঘটে। অফিসে ঢুকে সে যখন দেখে একজন সাধারণ নারীকর্মী তাকে চিনতে পারছে না এবং তার সাথে উদ্ধত আচরণ করছে, তখন সে বিন্দুমাত্র দ্বিধা না করে তার উপর চড়াও হয়। অফিসের ম্যানেজার যখন ছুটে আসে, তখন এই মানুষটির চোখের চাহনি এবং কথা বলার ভঙ্গি দেখে ম্যানেজারের আত্মা কেঁপে ওঠে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে অফিসের পুরনো সব নিয়মকানুন এখন থেকে বাতিল। সে যেখানে যা রেখে গেছে সেটা সেখানেই থাকতে হবে। এই কথাগুলোর গভীরতা অনেক। সে আসলে শুধু অফিসের আসবাবপত্র বা ফাইলের কথা বলছিল না, সে বোঝাতে চাইছিল যে তার রাজত্বে তার হুকুমই শেষ কথা। এখানে কারও কোনো মতামতের মূল্য নেই। একসময়ের গোলাম যাকে এই সমাজের তথাকথিত উঁচুতলার মানুষরা প্রতিনিয়ত অপমান করত, আজ সে সেই উঁচুতলার মানুষদেরই নিজের পায়ের নিচে পিষে ফেলছে। আপনারা কি খেয়াল করেছেন এই দৃশ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ কতটা কনফিডেন্ট ছিল? তার হাঁটার স্টাইল, তার কথা বলার ধরন, সবকিছুতেই একটা চরম অহংকার এবং কর্তৃত্বের ছাপ স্পষ্ট। কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি লুকিয়ে আছে অন্য জায়গায়। একদিকে যখন গোলাম বা শেহজাদ তার ক্ষমতার সাম্রাজ্য বিস্তার করছে, অন্যদিকে তখন ঋতুর জীবনে নেমে এসেছে এক চরম অন্ধকার। ঋতু যে গোলামকে পাগলের মতো ভালোবেসেছিল, যে গোলামের জন্য নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত ছিল, সেই গোলামকে আজ এক নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। ঋতুর সাথে যখন ওই অবয়স্ক মহিলার কথোপকথন হয়, তখন আমরা দেখতে পাই সমাজের এক নগ্ন রূপ। মহিলাটি ঋতুকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে ঋতুকে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কারণ হিসেবে সে যা বলে তা আমাদের সমাজের এক চরম বাস্তব সত্য। গোলামের কোনো টাকা ছিল না, তার কোনো স্ট্যাটাস ছিল না। এই সমাজ শুধু টাকাকেই সম্মান করে। মহিলাটির মতে সে যা পড়েছে তা ঋতুর ভালোর জন্যই করেছে। সে গোলামের পরিচয়কে পুরোপুরি অস্বীকার করে এবং তাকে শেহজাদ চৌধুরী হিসেবে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে। ঋতু যখন জানতে চায় যে যদি সে শেহজাদ হয় তাহলে আসল গোলাম কোথায়, এই প্রশ্নের কোনো সদুত্তর মহিলাটি দিতে পারে না বা দিতে চায় না। ঋতুর ভেতরের যে যন্ত্রণা, যে মানসিক রক্তক্ষরণ, তা এই দৃশ্যে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার ভালোবাসার মানুষটি তাকে চিনতে পারছে না বা চেনার ভান করছে। ঋতুর চোখের জল এবং তার অসহায়ত্ব দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। তবে পর্বের সবচেয়ে সুন্দর এবং ইমোশনাল মুহূর্তটি আসে রাস্তার একটি দৃশ্যে। এখানে আমরা এই নির্মম মাফিয়া ডনের চরিত্রের সম্পূর্ণ বিপরীত একটি দিক দেখতে পাই। রাস্তায় একজন শারীরিক প্রতিবন্ধী বাবা এবং তার অসহায় মেয়েকে যখন কিছু লোক অপমান করছিল এবং তাদের বিয়ের টাকা জোগাড় করার সেই সম্বলটুকুও কেড়ে নেবার উপক্রম করেছিল, তখন সেই বিলাসবহুল সাদা গাড়ি থেকে নেমে আসে আমাদের নায়ক। যে মানুষটি একটু আগে একটা বোর্ডরুমে বসে মানুষকে খুন করার নির্দেশ দিচ্ছিল, সেই মানুষটি এখন একজন অসহায় বাবার পাশে এসে দাঁড়াল। সেই শুধু তাদের উদ্ধারই করল না, বরং পকেট থেকে চেক বই বের করে একটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়ে দিল। সে মেয়েটিকে বলল ব্যাংকে গিয়ে নিজের ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে নিতে এবং ধুমধাম করে বিয়ে করতে। এই দৃশ্যটি দেখে দর্শকদের মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে। একই সাথে একটা বিরাট প্রশ্নও তৈরি হয়, এই মানুষটি যদি সত্যিই শাহজাদ চৌধুরী হয়, যে কিনা জন্মগতভাবেই এক অহংকারী এবং নির্মম বড়লোক, তাহলে তার মনে এত দয়া এলো কোথা থেকে? বড়লোকদের তো রাস্তার ভিখারিদের জন্য এভাবে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা নয়। এই একটি কাজই প্রমাণ করে দেয় যে মানুষটার বাইরের খোলসটা শাহজাদ চৌধুরীর হলেও তার ভেতরের আত্মাটা এখনও সেই পুরনো দরদি এবং মানবিক গোলামেরই রয়ে গেছে। গোলাম নিজের জীবনে দারিদ্র্য এবং অসহায়ত্বের চরম রূপ দেখেছে, তাই সে অন্য একজন অসহায় মানুষের কষ্ট খুব সহজেই অনুভব করতে পেরেছে। সে হয়তো শেহজাদের পরিচয় ব্যবহার করে সমাজের দুর্নীতিগ্রস্ত মানুষদের ধ্বংস করছে, কিন্তু তার ভেতরের আসল মানুষটা এখনও বেঁচে আছে। এই চরিত্রের যে ডুয়ালিটি বা দ্বৈত সত্তা, এটাই এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক। আর পর্বের একেবারে শেষ দিকে আমরা যে ক্লাইম্যাক্স দৃশ্যটি দেখলাম তা এক কথায় অসাধারণ। রেস্টুরেন্টে সেই মিটিংয়ের দৃশ্যটি যে কোনো হলিউড বা বলিউড সিনেমার দৃশ্যকে হার মানাবে। আমাদের নায়ক সেখানে বসে আছে আর তার সামনে বসে থাকা বিরোধী পক্ষের লোকটি তাকে হুমকি দিচ্ছে। হঠাৎ করেই চারদিক থেকে অস্ত্রধারী লোক এসে তাকে ঘিরে ফেলে। সাধারণ কোনো মানুষ হলে এই পরিস্থিতিতে ভয়ে কাঁপতে শুরু করত,
কিন্তু সে অত্যন্ত রিল্যাক্সড ভঙ্গিতে বসে তার ওয়েব বা সিগার টানছিল। তার চোখে মুখে কোনো ভয়ের লেশমাত্র নেই। সে যেন জানত এমন কিছুই হতে যাচ্ছে। এরপর যখন তার নিজের লোকগুলো আরও ভারী অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে এবং পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন গেমের নিয়ন্ত্রণ পুরোপুরি তার হাতে চলে আসে। সে উঠে দাঁড়িয়ে অত্যন্ত ধীর পায়ে বিরোধী পক্ষের লোকটির কাছে যায়। তার চোখে তখন এক ভয়ঙ্কর আগুন। সে তার হাতের পিস্তলটি সোজা লোকটির মুখের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর সে ১-২ করে গুনতে শুরু করে। লোকটির চোখে তখন মৃত্যুর ভয়। এই দৃশ্যে নায়কের ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে কম্বিনেশন ছিল তা দর্শকদের গায়ে কাঁটা দিয়ে ওঠার জন্য যথেষ্ট। সে প্রমাণ করে দিল যে তার সাথে বেইমানি করার বা তাকে ভয় দেখানোর সাহস এই দুনিয়ায় কারও নেই। সে এখন আর কারো করুণার পাত্র নয়, সে নিজেই এখন এই শহরের সবচেয়ে বড় ত্রাস। এই পুরো পর্বটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে পরিচালক খুব চমৎকারভাবে মানুষের মনস্তত্ত্ব এবং সমাজের চরম বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। টাকার কারণে কিভাবে মানুষের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, কিভাবে ভালোবাসা টাকার কাছে হেরে যায়, আর কিভাবে একজন সাধারণ মানুষ পারিপার্শ্বিক চাপে পড়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তা এই নাটকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ঋতু চরিত্রটির মাধ্যমে আমরা দেখতে পাই সত্যিকারের ভালোবাসার অসহায়ত্ব। সে জানে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি গোলাম, কিন্তু সে তা প্রমাণ করতে পারছে না। তার চারপাশের মানুষগুলো তার ব্রেন বশ করার চেষ্টা করছে। অন্যদিকে সেই বয়স্ক মহিলাটি যে ঋতুকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চাইছে, সে হলো আমাদের সমাজের সেই সব সুবিধাবাদী মানুষদের প্রতীক যারা শুধু টাকা আর ক্ষমতার পূজা করে। তাদের কাছে মানুষের ইমোশনের কোনো দাম নেই। আর আমাদের প্রধান চরিত্র, সে শেহজাদ হোক বা গোলাম, সে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করেছে। সে হয়তো ভুল পথে হাঁটছে, সে হয়তো আইনের তোয়াক্কা করছে না, কিন্তু তার এই প্রতিশোধের পেছনের কারণগুলো যখন আমরা বিশ্লেষণ করি, তখন কোথাও না কোথাও তার প্রতি দর্শকদের একটা সহানুভূতি তৈরি হয়। এখন প্রশ্ন হল, ঋতু কি এত সহজেই হার মেনে নেবে? আমার ধারণা, ঋতু কিছুতেই এই শেহজাদ চৌধুরী তত্ত্ব মেনে নেবে না। একজন নারী যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন সে তার ভালোবাসার মানুষটিকে হাজারো ভিড়ের মাঝেও ঠিক চিনে নিতে পারে। ঋতুর মন বারবার তাকে বলছে যে এই মানুষটিই তার গোলাম। সম্ভবত ঋতু এবার নিজের মতো করে তদন্ত শুরু করবে। সে হয়তো শেহজাদ চৌধুরীর অতীত ঘাটাঘাটি শুরু করবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ঋতু এবার এমন কোনো ছোটখাটো ক্লু বা প্রমাণ খুঁজবে যা দিয়ে সে প্রমাণ করতে পারে যে এই মানুষটি শেহজাদ নয়, বরং গোলাম। সেটা হতে পারে গোলামের কথা বলার কোনো বিশেষ ধরন, তার কোনো পুরনো অভ্যাস, কিংবা তার শরীরের কোনো জন্মদাগ। আপনারা খেয়াল করে থাকবেন, শেহজাদ যখন ঋতুর সাথে কথা বলে তখন সে তার চোখের দিকে সরাসরি তাকাতে পারে না। তার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করে। এই ছোট ছোট মাইক্রো এক্সপ্রেশনগুলো ঋতুর চোখে এড়িয়ে যাওয়ার কথা নয়। আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আমরা ঋতুর এক অন্যরকম সাহসী রূপ দেখতে পাব, যে ঋতু এতদিন শুধু কেঁদেছে আর অন্যদের কথায় মেনে প্রভাবিত হয়েছে, সেই ঋতুই এবার নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য এই পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সে হয়তো শেহজাদ চৌধুরীর সেই নকল মায়ের আসল রূপ সবার সামনে উন্মোচন করার চেষ্টা করবে। এই নকল মায়ের চরিত্রটি নিয়ে একটু বিস্তারিত কথা বলা প্রয়োজন। এই বয়স্ক মহিলাটি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে যে নোংরা খেলাটি খেলছে, তা সত্যি আমাদের সমাজের এক চরম বাস্তব চিত্র। দুনিয়া টাকার গোলাম, এই কথাটির সবচেয়ে বড় উদাহরণ হলো এই মহিলাটি নিজেই। সে শুধু টাকার লোভে, সম্পত্তির লোভে একজন অচেনা মানুষকে নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছে। শুধু তাই নয়, সে অত্যন্ত সুকৌশলে ঋতুকে গোলামের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে খুব ভালো করেই জানে যে ঋতু যদি গোলামের আশেপাশে থাকে, তাহলে যে কোনো মুহূর্তে এই মিথ্যে পরিচয়ের পর্দা ফাঁস হয়ে যেতে পারে। আর সেটা হলে তার এই বিলাসবহুল জীবন, এই অঢেল সম্পত্তি, সবকিছু এক নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। তাই সে ঋতুকে অন্য কোথাও বিয়ে দিয়ে চিরতরে সরিয়ে দেওয়ার একটা নিখুঁত প্ল্যান তৈরি করেছে। আমার মনে হচ্ছে এই মহিলাটি সামনে আরও ভয়ঙ্কর সব চাল চালবে। হতে পারে সে গোলামের বিশ্বস্ত কোনো লোককে টাকার লোভ দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করবে, কারণ যারা টাকার গোলাম হয় তারা টাকার জন্য নিজের রক্তকেও বিক্রি করে দিতে পারে। এই মহিলাটির চোখের দৃষ্টিতে যে ধূর্ততার ছাপ আমরা দেখেছি, তা প্রমাণ করে যে সে কোনো সাধারণ ভিলেন নয়। সে অত্যন্ত মাস্টার মাইন্ড একজন খলনায়িকা, যে পেছন থেকে কলকাঠি নেড়ে সবাইকে নিজের ইশারায় নাচাতে চায়। কিন্তু সে হয়তো বুঝতে পারছে না যে সে যাকে শেহজাদ বানিয়ে হাতের পুতুল করতে চাইছে, সেই গোলাম এখন একটা আস্ত ঘুমন্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি যেদিন ফাটবে, সেদিন এই মহিলা এবং তার পুরো সাম্রাজ্য লাভার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। পরবর্তী পর্বের ঘটনা প্রবাহ নিয়ে চিন্তা করতে গেলে প্রথমেই আমার মনে হচ্ছে ঋতুর সেই জোরপূর্বক বিয়ের বিষয়টি নিয়ে একটা বিরাট ধামাকা হতে চলেছে। ওই ধূর্ত মহিলাটি তো ঋতুকে অন্য এক লোকের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র প্রায় পাকাপাকি করে ফেলেছে। কিন্তু আমরা সবাই জানি, বাংলা নাটকের আসল মজাটাই লুকিয়ে থাকে ক্লাইম্যাক্সের একদম শেষ মুহূর্তে। আমার ধারণা ঋতু
ঋতুর বিয়ের দিন একটা বিশাল নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হবে। ঋতু হয়তো বিয়ের আসরে বসেও গোলামের ফিরে আসার প্রহর গুনবে, আর ঠিক সেই মুহূর্তে যখন সবাই ভাববে যে সব শেষ, ঠিক তখনই এন্ট্রি নেবে আমাদের নায়ক। তবে সম্ভবত সে গোলাম হিসেবে আসবে না, সে আসবে শেহজাদ চৌধুরী হিসেবেই, তার সেই রুদ্রমূর্তিতে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সে বিয়ের আসরে এসে তার ক্ষমতার দাপট দেখিয়ে সেই বিয়েটা ভেঙে দেবে। সে হয়তো সবাইকে বলবে যে শেহজাদ চৌধুরীর সম্পত্তি বা তার সাথে সম্পর্কিত কোনো কিছুর ওপর অন্য কারো অধিকার নেই, আর যেহেতু ঋতু একসময় এই পরিবারের সাথে যুক্ত ছিল, তাই ঋতুর ভবিষ্যৎ সে নিজেই নির্ধারণ করবে। এভাবে সে শেহজাদ চৌধুরীর মুখোশটা পরেই ঋতুকে সেই নরক থেকে উদ্ধার করে আনবে। এতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, ঋতুও বেঁচে যাবে, আবার তার শেহজাদ পরিচয়টাও সুরক্ষিত থাকবে। যদি সত্যি এমন কিছু ঘটে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে সেই দৃশ্যটি ইউটিউবে রীতিমতো ঝড় তুলবে এবং দর্শকরা আনন্দে ফেটে পড়বে। অন্যদিকে রেস্টুরেন্টের সেই অপমানজনক ঘটনার পর বিরোধী পক্ষের মাফিয়ারা যে চুপ করে বসে থাকবে না, সেটা খুব সহজেই অনুমান করা যায়। আপনারা দেখেছেন শেহজাদ বা গোলাম কিভাবে তাদের গ্যাং লিডারের মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে দিয়ে তাকে চরমভাবে অপমান করেছে। এই ধরনের মাফিয়া জগতে এত বড় অপমান কেউ সহজে হজম করে না। আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আমরা একটা ভয়ঙ্কর গ্যাং ওয়ার বা মাফিয়া যুদ্ধ দেখতে পাবো। ওই অপমানিত লোকটি প্রতিশোধের আগুনে জ্বলছে। সম্ভবত সে এবার সরাসরি শেহজাদের ওপর হামলা করার সাহস করবে না, কারণ সে শেহজাদের শক্তি এবং নৃশংসতা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত হয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সে এবার শেহজাদের দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করবে, আর শেহজাদ বা গোলামের একমাত্র দুর্বলতা হলো ঋতু। হয়তো তারা ঋতুকে কিডন্যাপ করার চেষ্টা করবে অথবা ঋতুর কোনো বড় ক্ষতি করার ষড়যন্ত্র করবে, আর যখনই তারা ঋতুর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, তখনই আমরা গোলামের আসল রুদ্র রূপ দেখতে পাবো। তখন আর সে শুধু পিস্তল ঠেকিয়ে ভয় দেখাবে না, তখন সে সত্যিকারের এক ধ্বংসলীলায় মেতে উঠবে। বাঘের ঘরে ঢুকে বাঘের শিকার ছিনিয়ে নিতে গেলে বাজ কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা ওই মাফিয়ারা খুব শীঘ্রই হাড়ে হাড়ে টের পাবে। এছাড়া পর্বের শুরুতে আমরা যে দৃশ্যটি দেখেছিলাম, যেখানে একটা বদ্ধ ঘরে একটা চিতাবাঘের সামনে কয়েকজন লোককে দাঁড় করিয়ে গোলাম বলেছিল যে বেঁচে ফিরবে সে তার পার্টনার হবে, ওই দৃশ্যটির একটা বিশাল ইম্প্যাক্ট সামনের পর্বগুলোতে পড়তে যাচ্ছে। আমার ধারণা ওই ঘর থেকে যে লোকটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের সাথে লড়াই করে বেঁচে ফিরেছে, সে সাধারণ কেউ নয়, সে হবে গোলামের সবচেয়ে বিশ্বস্ত এবং ভয়ঙ্কর ডান হাত। কারণ যে মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, তার আর হারানোর কিছু থাকে না। সম্ভবত এই নতুন পার্টনারটি আগামী দিনের গ্যাং ওয়ারে গোলামের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেবে। তাকে দিয়েই গোলাম তার আন্ডারওয়ার্ল্ডের অনেক নোংরা এবং কঠিন কাজগুলো করিয়ে নেবে। এই নতুন পার্টনারের এন্ট্রি পুরো গল্পের ডাইনামিক্সটাই বদলে দেবে বলে আমার মনে হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন গোলাম এখন আর একা কাজ করতে চাইছে না, সে নিজের একটা বিশ্বস্ত সার্কেল বা টিম তৈরি করছে, কারণ সে জানে সামনে যে যুদ্ধ আসছে সেটা একা লড়া সম্ভব নয়। এই টিম বিল্ডিংয়ের প্রক্রিয়াটা আগামী পর্বগুলোতে আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমি এড়িয়ে যেতে চাই না, তা হলো রাস্তার সেই গরিব শারীরিক প্রতিবন্ধী বাবা এবং তার মেয়ের ঘটনাটি। গোলাম তাদের একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে যে মহানুভবতা দেখিয়েছে, সেটা শুধু একটা আবেগী দৃশ্য ছিল না। আমার মনে হচ্ছে পরিচালকের এই দৃশ্যটি রাখার পেছনে একটি সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে। বাংলা নাটকের গল্পগুলোতে প্রায়শই দেখা যায় যে সৎ এবং ভালো কাজের প্রতিদান সবসময় ফিরে আসে। সম্ভবত এই মেয়েটির পরিবার ভবিষ্যতে গোলামের জীবনে খুব গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করবে। হতে পারে কোনো এক চরম বিপদের মুহূর্তে, যখন গোলাম চারদিক থেকে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়বে, যখন তার নিজের লোকেরাই তার সাথে বেইমানি করবে, তখন এই সাধারণ মানুষগুলোই তার ঢাল হয়ে দাঁড়াবে। অথবা এমনও হতে পারে যে ঋতুকে যখন সবাই ভুল বোঝাচ্ছে, তখন এই মেয়েটির মাধ্যমেই ঋতু গোলামের এই মানবিক রূপটির কথা জানতে পারবে। ঋতু বুঝতে পারবে যে বাইরে থেকে মানুষটা যতই নিষ্ঠুর শেহজাদ চৌধুরী সাজার চেষ্টা করুক না কেন, তার ভেতরে এখনও সেই দয়ালু এবং মানবিক গোলাম বেঁচে আছে। এই ছোট ছোট ঘটনাগুলোই আসলে একটা ভালো গল্পের মূল ভিত্তি তৈরি করে, যা দর্শকদের চোখের জল ধরে রাখতে বাধ্য করে। আসলে দুনিয়া টাকার গোলাম নাটকটি শুধু একটা অ্যাকশন বা রোম্যান্টিক থ্রিলার নয়, এটি আমাদের সমাজের এক চরম সাইকোলজিক্যাল দর্পণ। আমরা সবাই কোনো না কোনোভাবে এই টাকার গোলাম। কেউ টাকার জন্য নিজের ভালোবাসাকে বিক্রি করে দিচ্ছে, কেউ টাকার জন্য অন্যের পরিচয় চুরি করছে, আবার কেউ টাকার জোরে পুরো সিস্টেমটাকে কিনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই টাকার অহংকার যে কত ঠুনকো, সেটাই এই নাটকের মূল মেসেজ। গোলাম চরিত্রটি প্রমাণ করছে যে সম্মান আর ক্ষমতা শুধু টাকা দিয়ে কেনা যায় না, তার জন্য বুকের ভেতর সাহস আর চোখের ভেতর আগুন থাকতে হয়। এই নাটকের প্রতিটি সংলাপ, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সিনেমাটোগ্রাফি একদম টপ নচ। বিশেষ করে প্রধান চরিত্রের যে এক্সপ্রেশন, তার চোখের চাহনি, তার সংলাপ বলার যে অ্যাটিটিউড, সব কিছু মিলিয়ে সে একাই পুরো স্ক্রিন কাঁপিয়ে দিচ্ছে। একজন সাধারণ ছেলের চরিত্রে যেমন সে নিখুঁত ছিল, তেমনি এখন ক্ষমতাবান ডন হিসাবেও সে ফাটিয়ে অভিনয় করছে।
এই ধরনের ক্যারেক্টার ডেভেলপমেন্ট আমাদের বাংলা নাটকে খুব কমই দেখা যায়। আমরা সাধারণত টাইপকাস্ট চরিত্রে আটকে থাকি, কিন্তু এই নাটকটি সেই গণ্ডি ভেঙে বেরিয়ে এসেছে। সবশেষে যদি পুরো নাটকটির ভবিষ্যৎ নিয়ে একটা প্রেডিকশন করতে হয়, তাহলে আমার মনে হচ্ছে গল্পটি খুব শিগগিরই তার চূড়ান্ত ক্লাইম্যাক্সের দিকে এগোবে। গোলামের এই শেহজাদ হয়ে ওঠার পেছনের যে আসল রহস্য, যে মাস্টারমাইন্ড তাকে এই পথে নামতে বাধ্য করেছে, তার পরিচয় খুব দ্রুতই আমাদের সামনে আসবে। আমার ধারণা এই গেমের পেছনে এমন কেউ জড়িত আছে যাকে আমরা এখনও সেভাবে সন্দেহ করছি না। হতে পারে সেটা শেহজাদ চৌধুরীর পরিবারের ভেতরেরই কেউ, যে সম্পত্তির লোভে আসল শেহজাদকে সরিয়ে এই ডুপ্লিকেট গেমটি তৈরি করেছে, আর গোলাম হয়তো সেই সুযোগটাই কাজে লাগিয়ে নিজের প্রতিশোধ নিচ্ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনে অনেকগুলো মুখোশ খুলে পড়বে, অনেকগুলো মিথ্যা সম্পর্ক ভেঙে যাবে, আর সত্যিকারের ভালোবাসার এক কঠিন পরীক্ষা হবে। গোলাম কি পারবে তার এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে ঋতুকে নিয়ে একটা সাধারণ জীবন শুরু করতে, নাকি ক্ষমতার মোহে, প্রতিহিংসার আগুনে সে নিজেই নিজেকে শেষ করে ফেলবে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্যই আমাদের সবাইকে পরবর্তী এপিসোডগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। দর্শক বন্ধুরা, আজকের এই দীর্ঘ বিশ্লেষণ এবং রিভিউ আপনাদের কেমন লাগলো? আমার প্রেডিকশনগুলোর সাথে আপনারা কতটা একমত? আপনাদেরও কি মনে হয় ঋতু খুব শিগগিরই গোলামের আসল পরিচয় ধরে ফেলবে, নাকি ওই ধূর্ত মহিলার পাতা ফাঁদে পা দিয়ে সে অন্য কাউকে বিয়ে করে বসবে? আপনাদের যে কোনো মতামত, থিওরি বা প্রেডিকশন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে একদম ভুলবেন না। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের মতামতগুলো নিয়ে ভাবতে খুব পছন্দ করি। আর হ্যাঁ, রিভিউটি যদি আপনাদের হৃদয়ে একটুও শিহরণ জাগিয়ে থাকে, যদি মনে হয় যে ভিডিওটি সত্যিই ইনফরমেটিভ এবং মজাদার ছিল, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই ধরনের আরও দারুণ সব বাংলা নাটকের রিভিউ, ডিপ স্টোরি অ্যানালিস্টিক্স এবং এক্সক্লুসিভ প্রেডিকশন সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আপনারা পাশে থাকলে আমি আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারবো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলা নাটকের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডের রোমাঞ্চকর সব রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।